নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি দেশের কথা, দশের কথা। খেলরত্ন পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম বাদের ঘোষণা। খেলরত্নর সঙ্গে জুড়বে ধ্যানচাঁদের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নাম বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের জন্য ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ পুরস্কার হলো খেলরত্ন। সেই খেলরত্ন পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম বাদের ঘোষণা। খেলরত্নর সঙ্গে জুড়বে ধ্যানচাঁদের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিও অলিম্পিকে দীর্ঘ 41 বছরের খরা কাটিয়ে দেশকে পদক এনে দিয়েছেন হরমনপ্রীত সিংরা। এরপরই নাম বদলের ঘোষণা করলেন মোদী। এদিন টুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, খেলরত্ন পুরস্কারের নাম মেজর ধ্যানচাঁদের নামে করার জন্য অনুরোধ পেয়েছিলেন। দেশের প্রচুর নাগরিকের থেকে অনুরোধ পেয়েছেন তিনি। মতামত জানানোর জন্য তাদের ধন্যবাদ জানাই। তাদের ভাবাবেগকে সম্মান দিতেই নাম বদল। খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসেবে ডাকা হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন হকি খেলোয়াড়। राजीव गांधी खेल रत्न पुरस्कार जो खेलों में सबसे बड़ा होता है, उस पुरस्कार को जो मेजर ध्यानचंद जी के ही बर्थडे के ऊपर जो उनका जन्मदिन है, जिसको कि सरकार ने संसद के अंदर मान्यता देकर इस दिन को सेलिब्रेट करने का अनुमोदन किया था, उस दिन ध्यानचंद जी के बर्थडे के ऊपर ध्यानचंद जी का अवार्ड जो कमतर तो नहीं कहूँगा मैं, क्योंकि खिलाड़ी जब कोई अवार्ड पाता तो उसकी कोई कीमत नहीं होती है। 1991 থেকে 92 সালে প্রথমবার চালু হয়েছিল এই পুরস্কার। পেয়েছিলেন দাবারু বিশ্বনাথন আনন্দ। ক্রিকেটার হিসেবে এই পুরস্কার প্রথম পান সচিন তেন্ডুলকর। প্রায় 30 বছর পর নাম বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খেলরত্ন থেকে রাজীব গান্ধীর নাম বাদ দেওয়া নিয়ে মোদীকে তোপ कांग्रेस नेता रणदीप सुरजेवालार। हॉकी के जादूगर का नाम उन्हें पूरे देश ने नहीं, पूरी दुनिया ने दिया था, पर उनका नाम मेजर ध्यानचंद का नाम शायद अगर भारतीय जनता पार्टी और प्रधानमंत्री मोदी जी अपने छोटे राजनीतिक उद्देश्यों के लिए ना घसीटते तो अच्छा था, पर मेजर ध्यानचंद के नाम पर खेल रत्न पुरस्कार का नाम रखने का हम स्वागत करते हैं। केंद्रीय मंत्री नरेंद्र सिंह तोमर জানিয়েছেন প্রধানমন্ত্রী সঠিক কাজ করেছেন। मेजर ध्यानचंद जी खेल के क्षेत्र में बहुत ही सम्मानजनक और प्रेरणादायी नाम है, और निश्चित रूप से जब भी किसी प्रकार के अवार्ड के बारे में विचार करना चाहिए तो उस क्षेत्र के लोगों को किस नाम से प्रेरणा मिलेगी, इसका ध्यान हमेशा रखा ही जाना चाहिए, और मुझे लगता है मोदी जी ने ठीक किया। বিশ্বমঞ্চে হকিতে ভারত একসময় কয়েক দশক ধরে আধিপত্য করেছিল। অলিম্পিকে ছিল অজেয়। অলিম্পিকে হকিতে একটানা 8 বার সোনা জিতেছিল ভারত। এর মধ্যে 1924, 1932 এবং 1936 সালে অলিম্পিকে ভারতের স্বর্ণপদক জয়ে সবথেকে বড় ভূমিকা ছিল ধ্যানচাঁদের। রিপাবলিক বাংলা। দিল্লির যন্তর মন্তরে কৃষক আইনের বিরোধিতায় কৃষক আন্দোলনে এবার দেখা গেল কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকে। তার সঙ্গে ছিল বিরোধীদের একাধিক সাংসদরা, কিন্তু দেখা গেল না তৃণমূল কংগ্রেস, আপ এবং বসপাকে। তাহলে কি জোটের আগেই ছন্দপতন বিরোধী শিবিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে? পেগাসাসের পাশাপাশি কৃষি আইন নিয়েও সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছে বিরোধীরা। শুক্রবার সকালে 14টি বিরোধী দলের নেতা বৈঠকে বসে। সেখানেই সিদ্ধান্ত হয় কৃষকদের সমর্থনে একজোট হয়ে দাঁড়াবে বিরোধী দলগুলি। দিল্লির যন্তর মন্তরে কৃষকদের আন্দোলনে অংশ নিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। সেখানে 3 কৃষি আইনকে কালা কানুন বলে আখ্যা রাহুল গান্ধীর। सब विपक्ष की पार्टीज ने मिलकर यहाँ जो किसान की समस्या है और जो ये काले कानून है उनको हटाने के लिए अपना पूरा यहाँ सपोर्ट दिया। नरेंद्र मोदी जी हर हिंदुस्तानी के फोन के अंदर घुस गए हैं और यहाँ पे हम किसानों को, हिंदुस्तान के सब किसानों को अपना पूरा का पूरा समर्थन देने आए। বিরোধীরা সত্যিই কৃষকদের নিয়ে আন্দোলন করলেও সংসদে আলোচনা চায় না। মিডিয়ায় বেঁচে থাকতে এই সব আন্দোলন। কংগ্রেসকে তোপ কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর। भारत सरकार दोनों सदनों में कृषि पर चर्चा करने के लिए तैयार है, तो प्रतिपक्ष चर्चा क्यों नहीं कर रहा है? अगर चिंता है
तो प्रतिपक्ष के जो सांसद हैं उनके लिए चर्चा करने के लिए, विषय उठाने के लिए लोकतंत्र में सबसे सशक्त माध्यम संसद है। तो संसद में बात नहीं करना और जाकर इस प्रकार के कार्यक्रम करना, ये सिर्फ इतना ही प्रदर्शित करता है कि मीडिया में उनको किसी न किसी बहाने जगह चाहिए। নরেন্দ্র সিং তোমরের বক্তব্যকে উড়িয়ে পাল্টা বিরোধীদের দাবি সংসদে আলোচনা করতে চায় না সরকার, মিথ্যে ভাষণ দিচ্ছেন কৃষিমন্ত্রী। তো কংগ্রেসের कह रहे हैं कि हम तैयार है, किस बात के लिए तैयार है? क्या उसकी हाँ में हाँ मिलाने के लिए? हम कह रहे हैं कि 267 का नोटिस है, बहस करो। बहस नहीं करनी है, वो भाषण दे और हम सुने। क्या ये चर्चा हुई? क्या हम चर्चा मांग रहे हैं, वो नहीं करना चाहते। পেগাসাস নিয়ে সংসদের অন্দরে আর বাইরে কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ, কার্যত সাঁড়াশি আক্রমণের পথে বিরোধীরা। কিন্তু অবস্থানে অনড় থেকে সরকার পক্ষের দাবি, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে এসব করছে, দেশের স্বার্থে নয়। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যন্তর মন্তরে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা, গিয়েছিলেন দোলা সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দার। তবে কংগ্রেস নেতৃত্বের বিক্ষোভে দেখা মেলেনি তৃণমূল, আপ এবং বিএসপির কোনো প্রতিনিধিকে। রিপাবলিক বাংলা। বিদেশে মিশন ইন্ডিয়ার প্রধান এবং স্টক হোল্ডারদের সাথে আলাপচারিতা, ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী। আলোচনা হয় ভারতের মিশন লোকালসে গ্লোবাল প্রসঙ্গে। মোদির বার্তা, ভারত আত্মনির্ভরতার লক্ষ্যে চলছে, সেই লক্ষ্যে একটি ভিত্তি অবশ্যই রপ্তানি। ইন্ডাস্ট্রিগুলিকে বেস্ট টেকনোলজি ব্যবহার করতে হবে, রাজ্য কেন্দ্র মিলিতভাবে ট্রান্সপোর্টের সমস্যা মেটাতে হবে, বার্তা প্রধানমন্ত্রীর। ग्लोबल इकोनॉमी में हमारी हिस्सेदारी सबसे अधिक थी और वो समय था हमारा देश का। उसका एक बड़ा कारण भारत का ताकतवर ट्रेड और एक्सपोर्ट था। आज जब देश आत्मनिर्भर भारत के मिशन पर चल रहा है तो उसका एक लक्ष्य एक्सपोर्ट्स में, ग्लोबल सप्लाई चेन में भारत की हिस्सेदारी को कई गुना बढ़ाने का भी है। हमारी इंडस्ट्रीज को भी बेस्ट टेक्नोलॉजी की तरफ जाना होगा, इनोवेशन पर फोकस करना होगा, ट्रांसपोर्ट की, लॉजिस्टिक्स की दिक्कतें दूर हो। इसमें राज्य सरकारों को भी, केंद्र सरकार को भी और जो भी प्राइवेट उसमें प्लेयर्स होते हैं, इन सब ने अपनी भूमिका निभानी होगी। जो आज के इस आयोजन से जुड़ा है और वो है भारतीय प्रोडक्ट्स के लिए इंटरनेशनल मार्केट। ये चारों फैक्टर्स एकजुट होंगे तभी भारत का लोकल ग्लोबल होगा। পাক জঙ্গি লিংম্যানের হদিশ হুগলি তারকেশ্বরে। লিংম্যান যুবক নিজাম সরকারের বাড়িতে তল্লাশি জাতীয় তদন্তকারী সংস্থার। এরাই তদন্তকারীরা হানা দেয় সাদ্দাম হোসেন নামে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা হুগলির বাসিন্দা অপর এক যুবকের বাড়িতেও। ঘটনায় চাঞ্চল্য হুগলি জেলা জুড়ে। নিউটাউন শুটআউট কাণ্ডে পাক জঙ্গি ঝোঁক ও মালদাহ থেকে চীনা গুপ্তচর ধরা পড়ার পর এবার রাজ্যে পাক জঙ্গি লিঙ্কম্যানের হদিশ। হুগলিতে হদিশ মিলল পাক জঙ্গি গোষ্ঠীর লিঙ্কম্যান এক যুবকের। নিজাম সরকার নামে ওই যুবকের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ সূত্রে খবর, পাক জঙ্গিদের সঙ্গে নিজাম সরকারের গভীর যোগ রয়েছে। পাকিস্তানি ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন। লিঙ্কম্যান যুবকের অ্যাকাউন্ট থেকে হতো লেনদেন। হুগলি গ্রামীণ পুলিশকে সঙ্গে নিয়ে যুবকের বাড়িতে হানা দেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তবে নিজাম সরকারের বাড়িতে তালা দেওয়া রয়েছে এবং পরিবারের কোনো সদস্যের হদিশ মেলেনি। তারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাকিস্তানি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরেই এলাকারই বাসিন্দা অপর এক যুবক সাদ্দাম হোসেনের বাড়িতেও তল্লাশি চালান। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন সাদ্দাম হোসেন। তার পরিবারের সদস্যদের বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা। এনআইএ কিছু বলে, খালি বলে তোমার ছেলেকে ফোনে যোগাযোগ করতে বলে 10 তারিখের মধ্যে। আদৌ কিছু জানে, সাদা করে মেসেজ জানে কিছু, সেই নেই তো, সেই সিমটাও নেই, সেই মানে অ্যাকাউন্টের মধ্যে নেই তো, আসলো বলে বন্ধ করে দিয়েছি, ব্লক করে দিই। কিন্তু সেইটাকে আবার কী করে চালু করে কীভাবে ঢোকাচ্ছে, কীভাবে তুলছেন, এইটাই তো মানে মেন ব্যাপার হচ্ছে। তোমার ব্যাংকে যে চেক আপ, কবে টাকা ঢুকছে, কিভাবে ঢুকছে, কে তুলছে, কোন জায়গা থেকে আসছে,
এগুলো তো বিভ্রান্ত, তাহলে আসল তথ্য বেরিয়ে আসবে। মানুষের তোমার কার অ্যাকাউন্টে কে ব্যবহার করবে এগুলো তো ভুল ধারণা। এটিএম তোমার ফোন পে করেছে, চেক বই তোমার সাইন ডুপ্লিকেট করেছে, এগুলো তো খারাপ জিনিস। কালকে ও খারাপ হয়েছে, আজকে আমাকে খারাপ করবে, কালকে আমার অ্যাকাউন্ট ব্যবহার খারাপ করবে। যাতে জিনিস পরিষ্কার হোক, সাজা পাক, যে অপরাধী হবে সে সাজা পাক। গত কয়েকদিন ধরেই হুগলির তারকেশ্বরে এই এলাকায় এনআইএ তদন্তকারীরা হানা দিচ্ছেন পাক জঙ্গি লিঙ্কম্যান পাকড়াও করতে। গত কয়েক বছর ধরেই হুগলিতে কখনো বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী, আবার কখনো খাগড়াগড় কাণ্ডের সঙ্গে জড়িতদের হদিশ মিলেছে। ফের পাক জঙ্গি লিঙ্কম্যানের হদিশে চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। আরামবাগ থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পাহাড় সমস্যার সমাধান নিয়ে অমিত শাহর দরবার করছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। রাজু বিস্তা সহ 5 সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে দেখা করবেন অমিত শাহর সঙ্গে। মূলত পাহাড় সমস্যা নিয়ে তারা আলোচনা করবেন, এমনটাই সূত্রের খবর। এই ত্রিপাক্ষিক বৈঠকে পাহাড়ে যে সমস্যাগুলি দেখা দিয়েছে সেই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করা হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেপ্টেম্বরে এই বৈঠক হওয়ার কথা এবং এই বৈঠক থেকে পাহাড় সমস্যার আদৌ সমাধান হয় কিনা সে প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে। আপনাদের আরো একবার জানাবো, পাহাড় সমস্যার সমাধান নিয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবার করছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। কেননা পাহাড়ে বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চাইছেন দার্জিলিং এর সাংসদ এবং 5 সদস্যের যে প্রতিনিধি দল তারা বেশ কিছু পাহাড়ের উদ্ভূত সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং সেই আলোচনা থেকে সমস্যার সমাধান হয় কিনা এখন সেটাই দেখার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দরবার করছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। পাহাড়ের উদ্ভূত সমস্যা নিয়ে আলোচনা হবে এই ত্রিপাক্ষিক বৈঠকে। 5 সদস্যের যে প্রতিনিধি দল এবং রাজু বিস্তা তারা কথা বলবেন এই বিষয় নিয়ে। আমরা কথা বলবো, সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর রেনেসা। রেনেসা, পাহাড় সমস্যা নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রীর দরবার করছেন রাজু বিস্তা, ঠিক কি খবর রয়েছে এই বিষয়ে? পৌলমি, নীরজ তামাং, তুমি জানো যে নীরজ তামাং এবং রাজু বিস্তা অর্থাৎ দার্জিলিংয়ের যিনি বিধায়ক এবং সাংসদ, এরা দুজনে আজকে অমিত শাহের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেখানে তারা পাহাড়ের স্থায়ী সমাধান, আমি একটা কথা তোমাকে বলতে চাইবো, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, ঠিক কোট আনকোট এই শব্দবন্ধটাই তারা ব্যবহার করেছেন। এই স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য তারা আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হন সাংসদ এবং বিধায়ক দার্জিলিংয়ের, এবং তারা যেটা জানিয়ে যে অনেকদিন ধরেই পাহাড় সমস্যা চলছে, যাতে স্থায়ী সমাধানের জন্য যেটা বিজেপির ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তেহারে 2021-এর যে ইস্তেহার ছিল বিজেপির তরফ থেকে, সেই ইস্তেহারে যেটা প্রকাশ করা হয়েছিল সেটা যাতে পূরণ করা হয়। এবং এই বিষয়ে একটা কথা বলেই শেষ করব, অমিত শাহ তিনি যেটা আশ্বস্ত করেছেন, শোনা যাচ্ছে জেএনএলএফ সূত্রে যেটা বলা হচ্ছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু একটি ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই আশ্বাস নাকি অমিত শাহ দিয়েছেন। জেএনএলএফ এর তরফে এই খবর পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর রেনেসা।